এই সংক্ষিপ্ত সারটি দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শিখবেন কিভাবে মানুষের না বলা কথাগুলো তাদের নীরব সংকেত যেমন বডি ল্যাঙ্গুয়েজ, মুখের অভিব্যক্তি আর কণ্ঠস্বরের মাধ্যমে পড়ে ফেলা যায়। আপনি জানতে পারবেন কিভাবে কারো চোখের দিকে তাকিয়ে তার আসল অনুভূতি বোঝা সম্ভব, কিভাবে সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য করতে হয়, আর কিভাবে মানুষের মনের গভীরে পৌঁছে তাদের সাথে এক গভীর সংযোগ স্থাপন করা যায়। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। ভাবুন তো, আপনি একটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, লোকেরা কথা বলছে, হাসছে আর নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ আপনার চোখ একজনের উপর পড়ল। তার মুখে হাসি আছে, কিন্তু চোখে এক অদ্ভুত বিষণ্ণতা লুকিয়ে আছে। তার ঠোঁট থেকে শব্দ বেরোচ্ছে, কিন্তু তার মনের আওয়াজটা অন্য কোথাও। আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ কথা না বলেই অনেক কিছু বলে দেয়? আমরা মানুষরা প্রায়শই বিশ্বাস করি যে যোগাযোগের জন্য শব্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যিটা হলো আসল যোগাযোগ কখনোই শব্দের ওপর নির্ভর করে না। ছোট ছোট ইশারা, মুখের অভিব্যক্তি, চোখের আর্দ্রতা, কণ্ঠস্বরের সুর, এই সব কিছু মিলেই আমাদের আসল গল্পটা বলে দেয়। এটাই সেই শিল্প যা আমাদের অন্যদের মন পড়তে সাহায্য করে, দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস। শুধু ভাবুন, জীবনটা কতটা অন্যরকম হতো যদি আপনি কারোর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারতেন সে কি অনুভব করছে, যদি আপনি তার কণ্ঠস্বরের উতার চড়াও থেকে জানতে পারতেন সে সত্যি বলছে নাকি শুধু ভান করছে। কোনো মিথ্যেই আপনাকে ধোঁকা দিতে পারতো না, কোনো না বলা রহস্যই আপনার কাছ থেকে লুকিয়ে থাকতো না। এটা শুধু পড়ার শিল্প নয়, বরং মানুষের হৃদয় আর মনে পৌঁছানোর একটা উপায়। কিন্তু প্রশ্ন হলো, এটা করা কি সত্যিই সম্ভব? মানুষের মন কি এত সহজে পড়া যায়? উত্তরটা হলো হ্যাঁ, কারণ একজন মানুষ যতই চেষ্টা করুক না কেন, তার মন আর শরীর সব সময় তার আসল অনুভূতি প্রকাশ করে দেয়। আমাদের শুধু সেই সংকেতগুলো চিনতে শিখতে হবে। যখন আপনি এই শিল্পটা শিখে যাবেন, তখন হঠাৎ করেই দুনিয়াটা বদলে যাবে। যে বন্ধু বলছে আমি ঠিক আছি, তার চোখের লুকানো কষ্টটা আপনি ধরে ফেলবেন। যে মানুষটা হাসি মুখে দাঁড়িয়ে আছে, তার কণ্ঠস্বরের সামান্য কাঁপুনি থেকে তার মিথ্যেটা চিনে ফেলবেন। এটা এমন এক শক্তি যা আপনাকে শুধু মানুষ বোঝার ক্ষমতাই দেয় না, বরং তাদের সাথে এক গভীর স্তরে সংযোগ স্থাপন করার শক্তিও দেয়। সবচেয়ে মজার বিষয় হলো, এই শিল্পটা শুধু অন্যদের পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। যখন আপনি মানুষকে ভালোভাবে বুঝতে শুরু করবেন, তখন আপনার সম্পর্ক, আপনার কথোপকথন, এমনকি আপনার সাফল্য এক নতুন স্তরে পৌঁছে যাবে। কারণ যখন আপনি অন্যের মনের কথা জানেন, তখন আপনি তার হৃদয়ে পৌঁছাতে সক্ষম হন। এবার এমন এক জীবনের কথা কল্পনা করুন, যেখানে আপনি মানুষের কথা না শুনেই তাদের আসল অনুভূতি বোঝেন, যেখানে আপনি মিথ্যে আর সত্যিটা আলাদা করতে পারেন, আর যেখানে আপনি সেই না বলা কথাগুলোও শুনতে পান যা মানুষ তাদের শব্দে বলতে পারে না। এটাই এই বইয়ের জাদু। এটা আপনাকে মানুষ বোঝার এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আপনি কি এই যাত্রায় নামতে প্রস্তুত, যেখানে প্রত্যেকটা চাহনি, প্রত্যেকটা হাসি আর প্রত্যেকটা নীরবতাই এক নতুন গল্প বলবে? অধ্যায় 1, যোগাযোগের মূল ভিত্তি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন কেউ আপনার সাথে কথা বলে, তখন আসল অর্থটা তার কথাই থাকে নাকি তার ইশারায়? এক মুহূর্তের জন্য ভাবুন, আপনি একজনের সাথে দেখা করলেন, সে হাসছে আর বলছে হাই কেমন আছো, কিন্তু তার চোখে কোনো ঝলক নেই, আর তার হাসিটা যেন জোর করে আনা। আপনার কি মনে হয় না যে তার কথা আর তার অভিব্যক্তির মধ্যে কোনো মিল নেই? এটাই যোগাযোগের প্রথম সত্যি, যে আসল কথোপকথন শব্দ দিয়ে হয় না, বরং না বলা সংকেত দিয়ে হয়। যখন দুজন মানুষ মিলিত হয়, তখন তাদের মন বিভিন্ন স্তরে কাজ করে। একটা স্তর হলো শব্দের, যা তারা বলে, কিন্তু তার চেয়ে অনেক গভীর স্তর হলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মুখের অভিব্যক্তি আর তাদের কণ্ঠস্বরের সুর। আর এই স্তরটাই বেশি সত্যি বলে। ভাবুন তো, কতবার এমন হয়েছে যে কেউ বলেছে আমি ঠিক আছি, কিন্তু আপনি তার হাবভাব দেখে বুঝে গেছেন যে সে মোটেই ঠিক নেই। এটাই শব্দের বাইরের যোগাযোগ। এটাই সেই জিনিস যা একজন মানুষকে আরেকজনের সাথে যুক্ত করে। আমাদের চোখ, আমাদের ইশারা, আমাদের শ্বাস প্রশ্বাসের গতি, সবকিছুই কোনো শব্দ ছাড়াই আমাদের আবেগ প্রকাশ করে দেয়। আসলে যখন আমরা জন্ম নিই, তখন আমরা শব্দের আগে ইশারা দিয়েই দুনিয়াকে বুঝি।
একটা শিশু কথা বলতে পারে না, তবুও তার চোখ, তার হাসি আর তার কান্না থেকে আমরা বুঝে যাই সে কি অনুভব করছে। বড় হবার সাথে সাথে আমরা শব্দের ওপর এতটাই বিশ্বাস করতে শুরু করি যে আমরা এই ইশারাগুলোর আসল শক্তিটাই ভুলে যাই। এবার ভাবুন, আপনার জীবনটা কতটা অন্যরকম হতে পারত যদি আপনি এই অমৌখিক সংকেতগুলো পড়ার শিল্পটা শিখে নিতেন। আপনি একটা ভিড়ে দাঁড়িয়েও জানতে পারতেন কে আত্মবিশ্বাসে ভরপুর আর কে শুধু ভান করছে। আপনি আপনার বন্ধু, আপনার পরিবার, এমনকি অচেনা মানুষের মনও পড়তে পারতেন। এটা এমন এক শক্তি যা আপনার সম্পর্ককে গভীরতা দেয় আর দুনিয়াকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা দেয়। কিন্তু এই সব কিছু সহজ নয়, কারণ মানুষ প্রায়শই তাদের আসল অনুভূতি লুকানোর চেষ্টা করে। তারা ভেতরে ভেঙে গেলেও হাসে, তাদের চোখে কষ্ট ভরা থাকলেও তারা বলে আমি ঠিক আছি। আর এখানেই বোঝার শিল্পটা কাজে আসে। যখন আপনি কারো মন পড়তে শুরু করেন, তখন আপনি শুধু তার কথা শোনেন না, তার অবচেতন সংকেতগুলো ধরে ফেলেন। শুধু ভাবুন, যখন আপনি আপনার কোনো প্রিয়জনকে দেখেন আর সে কিছু না বলতেই বুঝে যান যে সে মন খারাপ করে আছে, সে শুধু আপনার দিকে তাকিয়ে হাসে, কিন্তু তার ভেতরের অস্থিরতাটা আপনি স্পষ্ট দেখতে পান। এটাই মানুষের মন বোঝার শক্তি, এমন এক অনুভূতি যা শব্দের ঊর্ধ্বে। মন শুধু আবেগই লুকায় না, কখনো কখনো আমাদের ধোঁকাও দেয়। আমরা ভাবি যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের শরীর আর আমাদের অভিব্যক্তি আমাদের ভেতরের সত্যিটা দুনিয়ার সামনে প্রকাশ করে দেয়। এই কারণেই যখন আপনি এই শিল্পে পারদর্শী হয়ে যান, তখন আপনি মানুষকে তার আসল পরিচয় দেখতে পারেন। বোঝার এই যাত্রাটা সহজ নয়। এর জন্য ধৈর্য, তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর সবচেয়ে বড় কথা সহানুভূতি প্রয়োজন। যখন আপনি অন্যদের মনের গভীরে নামেন, তখন আপনি শুধু তাদের ইশারা দেখেন না, তাদের গল্পগুলোও দেখেন। আপনি বুঝতে পারেন যে প্রত্যেকটা হাসির পেছনে একটা কারণ আছে, প্রত্যেকটা নীরবতার পেছনে একটা কষ্ট আছে, আর প্রত্যেকটা চাহনিতে একটা রহস্য লুকিয়ে আছে। আর এটাই আসল শুরু, শব্দ ছাড়া দুনিয়াকে পড়ার শুরু। যখন আপনি এই শিল্পটা শিখে যাবেন, তখন আপনি শুধু মানুষকেই নয়, তাদের গল্পগুলোকেও পড়বেন। তাদের না বলা সত্যি, তাদের লুকানো আবেগ, সবকিছুই আপনার সামনে খুলতে শুরু করবে। তাহলে আপনি কি প্রস্তুত? কারণ এই যাত্রাটা এখান থেকেই শুরু হচ্ছে, সেই প্রথম পদক্ষেপ থেকে, যেখানে আপনি বুঝবেন যে আসল যোগাযোগ সেটাই যা কথা না বলেই হয়। আর একবার আপনি এটা বুঝে গেলে আপনার দুনিয়াটা আর আগের মতো থাকবে না। অধ্যায় 2, মনকে বোঝা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একজন মানুষ কেন যা ভাবে তাই অনুভব করে, আর যেমন অনুভব করে তেমনই কাজ করে? মনটা একটা রহস্যময় ধাঁধার মতো, যেখানে চিন্তা, আবেগ আর অভ্যাস একে অপরের সাথে জড়িত। বাইরে থেকে আমরা হয়তো শান্ত দেখতে লাগি, কিন্তু ভেতরের ঝড়টা কখনো থামে না। প্রত্যেকটা মানুষের মনে হাজার হাজার চিন্তা চলে, যা সে কখনো মুখে বলে না, কিন্তু তার শরীর আর তার চোখ সবকিছু বলে দেয়। আমাদের মন সব সময় সক্রিয়। আপনি কারো সাথে কথা বলুন, ভিড়ে দাঁড়ান বা একা বসে থাকুন, আপনার মন ক্রমাগত এমন সব জিনিস অনুভব করছে যা আপনি খেয়ালও করেন না। যেমন যখন আপনি কোনো নতুন মানুষের সাথে দেখা করেন, তখন আপনার মনে তাৎক্ষণিক একটা অনুভূতি জন্মায়। এই মানুষটা কি বিশ্বাসযোগ্য? সে কি খাঁটি? অবাক করার বিষয় হলো, আপনি একটা শব্দ না শুনেই এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেন। এমনটা হয় কারণ মানুষের মন শুধু শব্দের উপর বিশ্বাস করে না, সে সেই ছোট ছোট বিবরণের দিকে মনোযোগ দেয় যা আমরা প্রায়শই বুঝতেও পারি না। তার কণ্ঠস্বরের ওতার চড়াও, তার চোখের দিক, তার শ্বাস প্রশ্বাসের গতি, এই সব কিছু মিলেই আমাদের অন্যের আসল অনুভূতির একটা ঝলক দেখায়। মানুষ প্রায়শই তাদের সত্যিটা লুকানোর চেষ্টা করে। তারা ভেতরে ভেঙে গেলেও হাসে, তাদের চোখে কষ্ট ভরা থাকলেও তারা বলে যে আমি ঠিক আছি। আর এখানেই বোঝার শিল্পটা কাজে আসে। যখন আপনি কারো মন পড়তে শুরু করেন, তখন আপনি শুধু তার কথা শোনেন না, আপনি তার অবচেতন সংকেতগুলো ধরে ফেলেন। শুধু ভাবুন, যখন আপনি আপনার কোনো প্রিয়জনকে দেখেন আর সে কিছু না বলতেই বুঝে যান যে সে মন খারাপ করে আছে, সে শুধু আপনার দিকে তাকিয়ে হাসে, কিন্তু আপনি তার ভেতরের অস্থিরতাটা স্পষ্ট দেখতে পান। এটাই মানুষের মন বোঝার শক্তি, এমন এক অনুভূতি যা শব্দের ঊর্ধ্বে। মন শুধু আবেগই লোকায় না,
কোনো কোনো সময় আমাদের ধোঁকাও দেয়। আমরা ভাবি যে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের শরীর আর আমাদের অভিব্যক্তি আমাদের ভেতরের সত্যিটা দুনিয়ার সামনে প্রকাশ করে দেয়। এ কারণেই যখন আপনি এই শিল্পে পারদর্শী হয়ে যান, তখন আপনি মানুষকে তার আসল পরিচয় দেখতে পারেন। বোঝার এই যাত্রাটা সহজ নয়। এর জন্য ধৈর্য, তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর সবচেয়ে বড় কথা সহানুভূতি প্রয়োজন। যখন আপনি অন্যদের মনের গভীরে নামেন, তখন আপনি শুধু তাদের ইশারা দেখেন না, তাদের গল্পগুলো দেখেন। আপনি বুঝতে পারেন যে প্রত্যেকটা হাসির পেছনে একটা কারণ আছে, প্রত্যেকটা নীরবতার পেছনে একটা কষ্ট আছে, আর প্রত্যেকটা চাহনিতে একটা রহস্য লুকিয়ে আছে। এই কারণেই মন বোঝাটা শুধু একটা দক্ষতা নয়, এটা একটা সংযোগ, একটা সেতু যা একজন মানুষকে আরেকজনের সাথে যুক্ত করে। যখন আপনি এটা শিখে যাবেন, তখন আপনি শুধু মানুষকে বুঝবেন না, আপনি যাদের অনুভব করতে শুরু করবেন। আর এটাই সেই মুহূর্ত যখন আপনি দুনিয়াকে আগের চেয়েও বেশি স্পষ্টভাবে দেখতে শুরু করবেন। তাই পরের বার যখন আপনি কারোর সাথে কথা বলবেন, তখন শুধু তার কথা শুনবেন না, তার চোখে তাকান, তার কণ্ঠস্বর শুনুন আর তার নীরবতা অনুভব করুন। কারণ মনের সত্যিটা সব সময় সেখানেই লুকিয়ে থাকে যেখানে আমরা দেখতে ভুলে যাই। এটাই মন বোঝার আসল শিল্প, আর এখান থেকেই আসল জাদুটা শুরু হয়। অধ্যায় ৩, পর্যবেক্ষণের শক্তি। আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছু লোক শুধু দেখেই সবকিছু বুঝে যায়? যেমন তারা সামনের মানুষটার হাঁটার ধরন, চোখের নড়াচড়া বা হাতের ইশারা দেখে বলে দিতে পারে সে কি ভাবছে। এটাই হলো পর্যবেক্ষণের আসল শক্তি বা দ্য পাওয়ার অফ অবজারভেশন। সেই দক্ষতা যা দিয়ে আপনি সেই জিনিসগুলো দেখতে পারেন যা অন্যরা এড়িয়ে যায়। পর্যবেক্ষণ মানে শুধু দেখা নয়, বরং গভীরভাবে দেখা। এটা প্রত্যেকটা ছোট ইশারা ধরে ফেলার ক্ষমতার নাম। যেমন যখন একজন মানুষ কথা বলার সময় ক্রমাগত তার আঙুল মুছড়ায় বা এদিক ওদিক তাকায়, তখন এই ইশারাগুলো নীরবে তার অস্থিরতা, ভয় বা বিভ্রান্তি প্রকাশ করছে। শুধু কল্পনা করুন, আপনি একটা ক্যাফেতে বসে আছেন, পাশের টেবিলে দুজন লোক বসে আছে। একজন লোক জোরে হাসছে, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। তার হাসিটা নকল। আপনি যদি মনোযোগ দেন, তাহলে আপনি তার নার্ভাসনেসটা স্পষ্ট অনুভব করবেন। এটাই পর্যবেক্ষণের জাদু, সেই জিনিসগুলো দেখা যা অন্যরা উপেক্ষা করে। বাস্তবে মানুষের মন আর শরীর কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না। যখন একজন মানুষ নার্ভাস থাকে, তখন তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। যখন সে রেগে যায়, তখন তার চোয়ালের পেশি শক্ত হয়ে যায়। যখন সে খুশি থাকে, তখন তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এই সমস্ত সংকেত আমাদের সামনেই থাকে, কিন্তু বেশিরভাগ লোকই সেগুলো খেয়াল করে না। পর্যবেক্ষণের শক্তি শুধু অন্যদের বোঝার মধ্যেই সীমাবদ্ধ নয়। যখন আপনি মনোযোগ দিয়ে দেখতে শুরু করেন, তখন আপনি দুনিয়াকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। আপনি ছোট ছোট জিনিস খেয়াল করতে শুরু করেন, যেমন কারো মুখের সামান্য হাসি যা মাত্র 1 সেকেন্ডের জন্য ছিল, বা তার ভয় লুকানোর জন্য নেওয়া গভীর শ্বাস। এই শিল্পটা আপনাকে ধৈর্য শেখায়, কারণ গভীর পর্যবেক্ষণের জন্য আপনাকে থামতে হবে আর দেখতে হবে। আপনাকে মানুষকে অনুভব করতে হবে। আর যখন আপনি এটা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা মানুষই একটা খোলা বই, শুধু এর পাতাগুলো পড়ার জন্য মনোযোগ প্রয়োজন। কিন্তু এখানে একটা রহস্য আছে। পর্যবেক্ষণ শুধু চোখ দিয়ে করা হয় না, আপনাকে মন আর হৃদয় দিয়েও দেখতে হবে। কারণ যখনই আপনি অন্যের ইশারা আর অভিব্যক্তিকে সহানুভূতির সাথে দেখবেন, তখনই আপনি তার মনের আসল গল্পটা বুঝতে পারবেন। ধীরে ধীরে এই অভ্যাসটা আপনার জীবন বদলে দেয়। আপনি না জিজ্ঞেস করেই আপনার বন্ধুর মেজাজ জানতে শুরু করেন। আপনি একজন অচেনা মানুষের হাঁটার ধরন দেখেই তার ভয় বা আত্মবিশ্বাস বুঝে যান। এটাই সেই মুহূর্ত যখন আপনি অনুভব করেন যে এই শিল্পটা আপনাকে শুধু মানুষ পড়ার ক্ষমতাই দেয় না, বরং তাদের সাথে সংযোগ স্থাপনেরও ক্ষমতা দেয়। পর্যবেক্ষণের আসল শক্তিটা তখনই সামনে আসে যখন আপনি সেটা সঠিক সময় ব্যবহার করেন। কারণ যখন আপনি অন্যদের অমৌখিক সংকেতগুলো বোঝেন, তখন আপনি তাদের না বলা আবেগগুলো ধরে ফেলেন। এটাই আপনাকে ভিড় থেকে আলাদা করে। তাই পরের বার যখন আপনি কারুর সাথে মিলবেন, তখন শুধু তার কথা শুনবেন না, তার মুখ দেখুন, তার চোখে তাকান, আর তার ছোট ছোট নড়াচড়াগুলো খেয়াল করুন। কারণ গল্পটা শব্দে নেই, সেটা প্রায়শই ইশারায় লেখা থাকে। এটাই পর্যবেক্ষণের আসল জাদু।
সেই নীরব ভাষা যা পড়তে শিখে আপনি যে কারো মনে পৌঁছতে পারেন। অধ্যায় 4, বডি ল্যাঙ্গুয়েজ এবং মৌখিক কথোপকথন। কল্পনা করুন, আপনি একজনের সাথে দেখা করলেন আর সে আপনাকে একটাও শব্দ বলল না, তবু আপনি তার মনের অবস্থা বুঝে গেলেন। কিভাবে? এটাই হলো বডি ল্যাঙ্গুয়েজের শক্তি, এক নীরব কথোপকথন যা কোনো শব্দ ছাড়াই সবকিছু বলে দেয়। আমরা প্রতিদিন বডি ল্যাঙ্গুয়েজ দেখি, কিন্তু প্রায়শই আমরা সেটা বুঝতে ব্যর্থ হই। যেমন, যখন একজন মানুষ হাত ভাঁজ করে দাঁড়ায়, তখন এটা প্রায়শই তার ভেতরের নিরাপত্তাহীনতা বা আত্মরক্ষামূলক মনোভাবের লক্ষণ। যখন কেউ আপনার সাথে কথা বলার জন্য সামনে ঝুঁকে আসে, তখন এটা তার ইচ্ছের লক্ষণ। আর যখন কেউ আপনার থেকে দূরে সরে বসে, তখন এটা স্পষ্ট যে সে দূরত্ব বজায় রাখতে চায়। খেয়াল করুন, যখন আপনি কারোর উপর রেগে যান, তখন আপনার মুখটা কঠোর হয়ে যায় আর শরীরটা শক্ত হয়ে যায়। কিছু না বলতেই অন্যজন আপনার রাগ বুঝে যায়। ঠিক একইভাবে যখন আপনি খুশি থাকেন, তখন আপনার হাঁটাটা হালকা হয়ে যায়, কাঁধ শিথিল হয়ে যায়, আর আপনার হাসিটা দূর থেকে দেখা যায়। এটাই বডি ল্যাঙ্গুয়েজের জাদুকরী দুনিয়া, যা শব্দ ছাড়াই সত্যিটা বলে। আসলে বডি ল্যাঙ্গুয়েজ হলো সেই জানালা যা একজন মানুষের মন আর হৃদয়ের ভেতরে উঁকি দেওয়ার সুযোগ দেয়। এটা সেই ভাষা যা আমরা সবাই বলি, তা আমরা বুঝতে পারি বা না পারি। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন একজন মানুষ মিথ্যে বলে, তখন তার শরীরটা অস্থির হয়ে যায়, তার চোখ এদিক ওদিক ঘোরে, আর সে বারবার তার মুখ বা ঘাড় স্পর্শ করে? এই সব কিছুই তার ভেতরের নার্ভাসনেসের লক্ষণ। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বোঝাটা শুধু ইশারা খেয়াল করার মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনাকে প্রেক্ষাপটটাও বুঝতে হবে। যেমন, যদি একজন মানুষ ঠান্ডার মধ্যে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকে, তাহলে হতে পারে যে সে শুধু নিজেকে ঠান্ডা থেকে বাঁচাচ্ছে। কিন্তু একই ব্যক্তি যদি একটা গরম ঘরে দাঁড়িয়ে এটা করে, তার মানে সে অস্বস্তিতে আছে বা কোনো কিছুর সাথে একমত নয়। এই নীরব কথোপকথনের ব্যাপারটা হলো, এটা সবসময় সত্যিটা বলে। একজন মানুষ তার কথা বদলে দিতে পারে, কিন্তু তার শরীর তার সত্যিটা লুকাতে পারে না। এই কারণেই যারা বডি ল্যাঙ্গুয়েজ পড়তে শিখে যায়, তারা দ্রুতই অন্যদের আসল আবেগ চিনে ফেলে। কল্পনা করুন, আপনি একটা ইন্টারভিউতে আছেন, আর সামনের ব্যক্তি হয়তো বলছে আপনার সিভিটা ভালো, কিন্তু তার শরীরটা পেছনে ঝুঁকে আছে আর তার ভুরুগুলো সামান্য কুঁচকে আছে। শব্দ ছাড়াই আপনি বুঝে গেলেন যে সে প্রভাবিত হয়নি। অথবা ভাবুন, আপনি একটা পার্টিতে গেছেন, আর দূর থেকে একজন ব্যক্তি বারবার আপনার দিকে তাকাচ্ছে, হাসছে, কিন্তু কাছে আসছে না। তার বডি ল্যাঙ্গুয়েজ তার দ্বিধা আর আগ্রহ দুটোই প্রকাশ করছে। বডি ল্যাঙ্গুয়েজ পড়াটা শুধু একটা দক্ষতা নয়, এটা একটা আর্ট। এটা আপনাকে মানুষের আসল চিন্তা এবং তাদের লুকানো আবেগে পৌঁছানোর পথ দেখায়। যখন আপনি এটা বুঝে যান, তখন আপনি কথোপকথনের সময় শুধু শব্দের দিকেই নয়, বরং ব্যক্তির পুরো ব্যক্তিত্বের দিকে মনোযোগ দিতে শুরু করেন। আর এটাই আপনাকে ভিড় থেকে আলাদা করে। তাই পরের বার যখন আপনি কারোর সাথে মিলবেন, তখন শুধু তার কথা শুনবেন না, তার হাতের নড়াচড়া দেখুন, তার হাঁটার ধরন খেয়াল করুন, আর তার বসার স্টাইলের দিকে মনোযোগ দিন। কারণ শরীর কখনো মিথ্যে বলে না। আর যখন আপনি নীরব ভাষাটা পড়তে শিখে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসল কথোপকথন শব্দ ছাড়াই হয়। অধ্যায় 5, মুখের অভিব্যক্তি এবং আবেগ। আপনি কি কখনো কারো মুখের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছেন? সে হাসছে, কিন্তু তার চোখ সেই হাসির সাথে মিলছে না। অথবা কেউ কিছু না বলেই শুধু তার চাহনি দিয়ে আপনাকে অনুভব করিয়ে দেয় যেন সে আপনার কষ্টটা বোঝে। এটাই হলো মুখের অভিব্যক্তি এবং আবেগের আসল শক্তি। একজন মানুষের মুখ হলো তার আত্মার আয়না। যা কিছু শব্দ প্রায়শই লুকিয়ে রাখে, তা এর উপর লেখা থাকে। মুখের অভিব্যক্তির এই ভাষাটা খুব জটিল, অথচ খুব স্পষ্ট। যেমন, যখন কেউ সত্যি খুশি থাকে, তখন শুধু তার ঠোঁটই হাসে না, বরং তার চোখের কোণায় হালকা বলি রেখা তৈরি হয়, আর তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু যখন কেউ নকল হাসি দেয়, তখন এই উজ্জ্বলতাটা অনুপস্থিত থাকে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নকল হাসিতে চোখগুলো সবসময় খালি দেখায়। আমাদের মুখের ছোট ছোট মাংসপেশিগুলো আমাদের মনের সত্যিটা প্রকাশ করে দেয়। যখন আমরা ভয় পাই, তখন আমাদের ভুরু কুঁচকে যায় আর চোখ বড় হয়ে যায়। যখন আমরা রেগে যাই, তখন চোয়াল শক্ত হয়ে যায় আর ঠোঁটগুলো চাপা হয়ে যায়। আর যখন আমরা দুঃখী থাকি, তখন আমাদের দৃষ্টি নিচু হয়ে যায় আর চোখের উজ্জ্বলতা ম্লান হয়ে যায়। এই সব কিছু এত দ্রুত হয় যে কখনো কখনো আমরা নিজেরাও এই মাইক্রো এক্সপ্রেশনগুলো অনুভব করতে পারি না, কিন্তু তবুও সেগুলো সামনের ব্যক্তির ওপর প্রভাব ফেলে।
এক মুহূর্তের জন্য ভাবুন, আপনি আপনার এক বন্ধুর সাথে দেখা করলেন। সে বলছে আমি ঠিক আছি, কিন্তু তার হাসিটা দুর্বল, চোখের নিচে ডার্ক সার্কেল আর কণ্ঠস্বরটা নিচু। সে একটাও শব্দ না বলতেই আপনি বুঝে গেলেন যে সে ঠিক নেই। এটাই মুখের অভিব্যক্তির আসল ভাষা, যা শব্দের আগে কথা বলে এবং অনেক বেশি সত্যি। এই শিল্পের সৌন্দর্য হলো যখন আপনি এটা বুঝতে শিখে যান, তখন আপনি মানুষের আসল আবেগে পৌঁছতে পারেন। এটা আপনাকে সেই না বলা সত্যিগুলোর কাছে নিয়ে যায় যা মানুষ লুকোতে চায়। যেমন একজন ব্যক্তি বারবার হাসছে, কিন্তু তার হাসিতে কোনো উষ্ণতা নেই, অথবা কেউ কথা বলার সময় তার চোখের পলক ফেলার হাতটা বাড়িয়ে দিচ্ছে। এটা তার ভেতরের নার্ভাসনেসের লক্ষণ হতে পারে। এই মুখ পড়ার শিল্পটা শুধু অন্যদের বুঝতে সাহায্য করে না, বরং আপনাকে তাদের সাথে এক গভীর স্তরে যুক্তও করে। যখন আপনি কারো মুখে তার আবেগ চিনে ফেলেন, তখন আপনার ভিতরে আপনি সহানুভূতি জন্মায়। আপনি তার কষ্ট অনুভব করেন, আপনি তার খুশিতে অংশ নেন, আর আপনি তার নীরবতায় লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পান। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, কখনো কখনো এই অভিব্যক্তিগুলো এতটাই ছোট হয় যে এগুলো 1 সেকেন্ডের ভগ্নাংশেরও কম সময়ে অদৃশ্য হয়ে যায়। এগুলোকে বলা হয় মাইক্রো এক্সপ্রেশন। এগুলো কয়েক মুহূর্তের জন্য আসে, কিন্তু এগুলোই একজন মানুষের মনের সবচেয়ে খাঁটি আয়না। যখন আপনি এগুলো ধরে ফেলেন, তখন আপনি মিথ্যা আর সত্যিটা আলাদা করতে পারেন। আপনি অন্যের আসল উদ্দেশ্য বুঝতে পারেন। তাই পরের বার যখন আপনি কারো সাথে কথা বলবেন, তখন শুধু তার কথার দিকেই মনোযোগ দেবেন না, তার মুখের দিকে মনোযোগ দিয়ে তাকান। তার হাসি, তার চোখের উজ্জ্বলতা, তার ভুরুর সামান্য নড়াচড়া, এই সব কিছুই আপনাকে তার মনের গল্পটা বলে, কারণ মুখ কখনো মিথ্যা বলে না। আর যখন আপনি এই ভাষাটা পড়তে শিখে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মানুষ বোঝার আসল চাবিকাঠিটা তার মুখেই লুকিয়ে থাকে। অধ্যায় 6, কণ্ঠস্বরের ভূমিকা। আপনি কি কখনো খেয়াল করেছেন যে শুধু একজন মানুষের কণ্ঠস্বর শুনেই আমরা তার আবেগ চিনে ফেলতে পারি? কেউ বলছে আমি ঠিক আছি, কিন্তু তার কণ্ঠস্বরটা নিচু আর ভাঙা শোনাচ্ছে। আপনি সঙ্গে সঙ্গে বুঝে যান যে সে সত্যিই ঠিক নেই। কণ্ঠস্বর শুধু শব্দের মাধ্যম নয়, এটা আমাদের হৃদয়ে পৌঁছানোর এক সরাসরি পথ। এটা এমন সব অনুভূতি লুকিয়ে রাখে যা মুখ সবসময় দেখাতে পারে না। কণ্ঠস্বরে লুকিয়ে থাকা শক্তিটা খুব রহস্যময়। যেমন যখন কেউ খুশি থাকে, তখন তার কণ্ঠস্বর হালকা, দ্রুত আর প্রাণবন্ত হয়ে ওঠে। অন্যদিকে যখন কেউ দুঃখী থাকে, তখন তার কণ্ঠস্বর ভারী আর ধীর হয়ে যায়। ভয়ের সময় কণ্ঠস্বর কাঁপে, আর রাগের সময় কণ্ঠস্বর উচ্চ আর কঠোর হয়ে যায়। এই সমস্ত পরিবর্তনগুলো এতটাই স্বাভাবিক যে একজন মানুষ যতই চেষ্টা করুক না কেন, সে এগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। ভাবুন, যখন আপনি ফোনে কথা বলেন আর অন্যজনের মুখ দেখেন না, তখনও আপনি তার মেজাজ চিনে ফেলেন। কেন? কারণ কণ্ঠস্বরটা তার আবেগ প্রকাশ করছে। এটা তার আত্মবিশ্বাস, তার ভয়, তার দ্বিধা আর তার খুশির পুরো মানচিত্রটা লুকিয়ে রাখে। কণ্ঠস্বরের উতার চড়াও, গতি আর সুর অনেক কিছু বলে দেয়। যদি একজন ব্যক্তি দ্রুত কথা বলে, তাহলে সে হয়তো উত্তেজিত বা নার্ভাস। অন্যদিকে একটি ধীর আর স্থির কণ্ঠস্বর প্রায়শই আত্মবিশ্বাস আর শান্তির লক্ষণ। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, এই সংকেতগুলো কখনো একা আসে না। এগুলো মুখের অভিব্যক্তি আর বডি ল্যাঙ্গুয়েজের সাথে মিশে আমাদের একটা সম্পূর্ণ গল্প বলে। অনেক সময় মানুষ সত্যিটা লুকাতে চায়, তারা হাসতে হাসতে মিথ্যে বলে, কিন্তু তাদের কণ্ঠস্বরের গভীরতা তাদের ধরিয়ে দেয়। আপনি খেয়াল করবেন যে মিথ্যে বলার সময় কণ্ঠস্বরের সুরটা একটু উঁচু হয়ে যায়, বা তাতে একটা সামান্য দ্বিধা চলে আসে। এই ছোট ছোট সংকেতগুলোই আসল রহস্য প্রকাশ করে দেয়। এটা শুধু মিথ্যে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। যখন আপনি মনোযোগ দিয়ে কারো কণ্ঠস্বর শুনতে শিখে যান, তখন তার না বলা আবেগগুলো আপনি অনুভব করতে শুরু করেন। যেমন একজন বন্ধুর ক্লান্ত কণ্ঠস্বর শুনে আপনি বুঝে যান যে সে সারাদিন কতটা পরিশ্রম করেছে, অথবা একজন ব্যক্তির সামান্য হাসিতে আপনি তার খুশিতে অংশ নেন। কণ্ঠস্বর শুধু একটা বাহ্যিক সংকেত নয়, এটা ভেতরের অনুভূতির একটা সরাসরি ঝলক। এটা বলে যে একজন মানুষ ভেতরে কতটা শান্ত বা কতটা অস্থির। যখন আপনি কারো কণ্ঠস্বরের সুর আর ছন্দ বুঝতে শুরু করেন, তখন
তখন আপনি তার মনের গভীরে পৌঁছতে শুরু করেন। তাই পরের বার যখন আপনি কারো সাথে কথা বলবেন, তখন শুধু তার কথা শুনবেন না, তার কণ্ঠস্বরের উতার চড়াও অনুভব করুন। প্রত্যেকটা বিরতি, প্রত্যেকটা দীর্ঘশ্বাস আর প্রত্যেকটা সামান্য কাঁপুনি শুনুন, কারণ কণ্ঠস্বর হলো সেই আয়না যা মনের সবচেয়ে লুকোনো খাঁটি সত্যিটাকেও সামনে নিয়ে আসে। যখন আপনি এই শিল্পটা শিখে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মানুষ বোঝার জন্য শুধু চোখ দিয়ে দেখাই নয়, হৃদয় দিয়ে শোনাও জরুরি। এটাই সেই মুহূর্ত যখন আপনি অনুভব করবেন যে কণ্ঠস্বর শুধু একটা শব্দ নয়, বরং একটা আবেগপূর্ণ সেতু যা সরাসরি একজন মানুষের হৃদয়ে পৌঁছায়। অধ্যায় 8, অবচেতনকে পড়া। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু লোক আপনার দিকে এমনভাবে তাকায় যেন তারা আপনার মনের গভীরে পৌঁছে গেছে, যেন আপনি কিছু বলুন বা না বলুন তারা আগে থেকেই সবকিছু জানে? এটা কোনো জাদু নয়, এটা হলো অবচেতন সংকেত পড়ার শিল্প। সেই সংকেত যা একজন মানুষ অজান্তেই, না ভেবে, না বুঝেই দেয়। আমাদের অবচেতন মন সব সময় সক্রিয়। যখন আমরা কোনো আবেগ অনুভব করি, তখন তার প্রভাব সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ওপর দেখা যায়। আমরা যতই লুকানোর চেষ্টা করি না কেন, আমাদের অবচেতন আমাদের নিজে থেকেই প্রকাশ করে দেয়। যেমন মিথ্যে বলার সময় চোখের এদিক ওদিক ঘোরা, ভয় পেলে হাতে ঘাম হওয়া, বা কোনো প্রিয়জনকে দেখে না ভেবেই আমাদের মুখে তাৎক্ষণিক হাসি চলে আসা। এই সব কিছুই এমন সংকেত যা মন সচেতনভাবে পাঠায় না, এগুলো নিজে থেকেই বেরিয়ে আসে। কল্পনা করুন আপনি একটা মিটিংয়ে বসে আছেন, সামনের ব্যক্তি আত্মবিশ্বাসের সাথে কথা বলছে, কথাগুলো একদম সঠিক, কিন্তু আপনি খেয়াল করলেন যে তার পা ক্রমাগত কাঁপছে বা তার হাত কাঁপছে। বাইরে থেকে সে শান্ত দেখাচ্ছে, কিন্তু তার অবচেতন তার নার্ভাসনেস প্রকাশ করছে। এটাই সেই ইশারা যা আসল সত্যি বলে। অবচেতন সংকেত পড়ার জন্য শুধু দেখাই নয়, অনুভব করাটাও জরুরি। আপনাকে কারো কণ্ঠস্বরের সামান্য পরিবর্তন, তার চোখের পলক ফেলার গতি, বা তার মুখে এক মুহূর্তের জন্য ভেসে ওঠা একটা মাইক্রো এক্সপ্রেশন খেয়াল করতে হবে। এগুলো 1 সেকেন্ডের ভগ্নাংশেরও কম সময়ের জন্য আসে, আর কখনো কখনো এত দ্রুত অদৃশ্য হয়ে যায় যে বেশিরভাগ লোকই সেগুলোকে ধরতে পারে না। কিন্তু যখন আপনি সেগুলো পড়েন, তখন আপনি একজন মানুষের আসল আবেগে পৌঁছে যান। এই সংকেতগুলো আমাদের বলে যে কেউ খুশি, দুঃখী, ভয় পেয়েছে বা কিছু লুকাচ্ছে। যখন আপনি এগুলো বুঝতে শিখে যান, তখন আপনি মানুষের উপরিভাগের কথার বদলে তাদের ভেতরে তাকাতে শুরু করেন। এটা এমন যেন কেউ আপনাকে একটা অদৃশ্য চাবি দিয়ে দিয়েছে, যা দিয়ে আপনি মানুষের আবেগের দরজা খুলতে পারেন। কিন্তু এই শক্তিটা শুধু অন্যদের বোঝার মধ্যেই সীমাবদ্ধ নয়। যখন আপনি অবচেতন সংকেত পড়তে শিখে যান, তখন আপনি আপনার নিজের অভ্যাস আর প্রতিক্রিয়াগুলোই চিনতে শুরু করেন। আপনি জানতে শুরু করেন যে কখন আপনি বিনা কারণে আত্মরক্ষামূলক হয়ে যান, বা কখন আপনার ভয় আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই বোঝাপড়াটা আপনার ভেতরে আত্মসাবেচনতা তৈরি করে আর আপনাকে আরো গভীর করে তোলে। ভাবুন, কেমন হতো যদি আপনি কারো মনের কথা সে না বলতেই বুঝতে পারতেন? সেই বন্ধু যে বলে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি তার মুখ আর কণ্ঠস্বরে লুকিয়ে থাকা কষ্টটা পড়তে পারেন। সেই সহকর্মী যে নকল আত্মবিশ্বাস দেখায়, কিন্তু তার হাতের অস্থিরতা আপনাকে তার সত্যিটা বলে। অবচেতন সংকেত পড়ার শিল্পটা আপনাকে মানুষের সাথে এক গভীর স্তরে যুক্ত করে। এটা শুধু একটা দক্ষতা নয়, এটা একটা অভিজ্ঞতা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যখন আপনি এটা শিখে যান, তখন আপনি শুধু মানুষকে দেখেন না, আপনি তাদের অনুভব করেন। আর এটাই আসল জাদু, দুনিয়াকে দেখানো মুখের পেছনের সত্যিটা চিনে ফেলার ক্ষমতা। যখন আপনি এই নীরব ভাষাটা বুঝে যান, তখন মনে হয় যেন আপনি মানুষের মনের কোডটা ভেঙে ফেলেছেন। আর সেই মুহূর্তে আপনি অন্যদের জন্য শুধু একজন শ্রোতা নন, বরং এমন একজন ব্যক্তি হয়ে ওঠেন যে না বলতে সব কিছু বোঝেন। অধ্যায় 9, বিশ্বাস এবং সহজ সংযোগ গড়ে তোলা। কল্পনা করুন আপনি প্রথমবার কোনো নতুন মানুষের সাথে দেখা মিললেন। সে হাসলো, আপনার সাথে হাত মেলালো, আর কথোপকথন শুরু হলো। কিন্তু আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু লোক এক মুহূর্তেই আপনার বিশ্বাস জিতে নেয়, আর অন্যদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার পরেও একটা দূরত্ব থেকে যায়? এটাই হলো বিশ্বাস এবং সহজ সংযোগ বা ট্রাস্ট অ্যান্ড র্যাপোর্টের শক্তি, সেই অদৃশ্য সুতো যা দুজন অচেনা মানুষকেও যুক্ত করে। বিশ্বাস যে কোনো সম্পর্কের ভিত্তি। যখন আপনি কাউকে বিশ্বাস করেন, তখন আপনার দেয়ালগুলো নেমে যায়। আপনি খোলাখুলি কথা বলেন, আপনার গোপন কথা শেয়ার করেন, আর তার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু বিশ্বাস গড়ে তোলা
বোঝাটা এত সহজ নয়। এর জন্য শুধু শব্দ নয়, আবেগের সত্যিটা প্রয়োজন। সম্পর্কে বিশ্বাস তখনই জন্মায় যখন আপনি অন্যজনকে অনুভব করান যে আপনি সত্যিই তাকে বোঝেন, যখন আপনি তার চোখে তাকিয়ে তার না বলা কথাগুলো শোনেন, আর যখন আপনি তার কণ্ঠস্বরের সুরের সামান্য পরিবর্তনে তার মনের বোঝাটা চিনে ফেলেন। এটাই সেই ছোট ছোট মুহূর্ত যা ধীরে ধীরে বিশ্বাসের গভীরতা তৈরি করে। সহজ সংযোগ বা র্যাপোর্ট গড়ে তোলার মানে হলো আপনি আর অন্যজন একই তরঙ্গে চলে আসেন। যেমন যখন আপনি এমন একজন ব্যক্তির সাথে কথা বলেন যে আপনার মতো চিন্তা করে, আপনার ভঙ্গিতে হাসে বা আপনার কথাগুলো পুনরাবৃত্তি করে, তখন একটা অদ্ভুত স্বাচ্ছন্দ্য জন্মায়। এই সংযোগটা হঠাৎ করে হয় না, এটা ধীরে ধীরে আপনার ইশারা, আপনার অভিব্যক্তি আর আপনার মনোযোগ দিয়ে তৈরি হয়। ভাবুন, আপনি এক বন্ধুর সাথে কথা বলছেন, সে মন খারাপ করে আছে, আপনি তার কথা শুনছেন, তার চোখে তাকাচ্ছেন, আর কিছু না বলে শুধু তার পিঠে হাত রাখছেন। সেই মুহূর্তে আপনাদের মধ্যে এমন এক বিশ্বাস তৈরি হয় যা কোনো শব্দ দিয়ে তৈরি হয়নি, বরং আবেগের নীরব ভাষা দিয়ে তৈরি হয়েছে। এটাই র্যাপোর্টের সৌন্দর্য, সেই সংযোগ যা হৃদয় থেকে হৃদয়ে প্রবাহিত হয়। বিশ্বাস গড়ে তোলার জন্যে সবচেয়ে জরুরি জিনিস হলো খাঁটি উপস্থিতি। যখন আপনি অন্যজনকে অনুভব করান যে আপনি সম্পূর্ণভাবে তার সাথে আছেন, তাকে শুনছেন আর তাকে বুঝছেন, তখন তার মনটা খুলতে শুরু করে। ধীরে ধীরে সে তার বর্মটা নামিয়ে ফেলে আর আপনার সামনে সেই মানুষটা হয়ে ওঠে যা সে সত্যিই। কিন্তু এখানে একটা রহস্য আছে। বিশ্বাস শুধু অন্যদের বুঝেই তৈরি হয় না, বরং নিজের দুর্বলতা দেখিয়েও তৈরি হয়। যখন আপনি আপনার দুর্বলতা প্রকাশ করেন, যখন আপনি আপনার অভিজ্ঞতা এবং আবেগ শেয়ার করেন, তখন অন্যজন অনুভব করে যে আপনিও একজন মানুষ। এটাই সেই মুহূর্ত যা আপনাদের দুজনকে যুক্ত করে। বিশ্বাস আর সহজ সংযোগ শুধু বন্ধুত্ব বা সম্পর্কেই নয়, বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। তা ব্যবসা হোক, পরিবার বা নতুন মানুষের সাথে দেখা করা। যখন আপনি বিশ্বাস গড়ে তুলতে শিখে যান, তখন লোকেরা আপনার চারপাশে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা আপনার প্রতি আকৃষ্ট হয় কারণ আপনি তাদের বোঝেন আর জেনুইনলি তাদের কথা শোনেন। যখন আপনি অন্যদের মন পড়ার শিল্পে পারদর্শী হয়ে যান, তখন বিশ্বাস নিজে থেকেই তৈরি হতে শুরু করে। কারণ এখন আপনি শুধু তাদের কথা শুনছেন না, বরং তাদের নীরবতাও বুঝছেন। এই সংযোগটা আপনাকে ভিড় থেকে আলাদা করে আর আপনার উপস্থিতিকে স্মরণীয় করে তোলে। শেষে এটা শিল্প আমাদের শেখায় যে মানুষের মধ্যে সবচেয়ে গভীর সম্পর্ক সেটাই যা বোঝাপড়া আর বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয়। যখন আপনি একজন মানুষের না বলা কণ্ঠস্বর শোনেন আর তাকে অনুভব করান যে সে একা নয়, তখন সেই মুহূর্তটা এমন এক সম্পর্ক তৈরি করে যা শব্দের অনেক ঊর্ধ্বে চলে যায়। এটাই বিশ্বাস আর সহজ সংযোগ গড়ে তোলার আসল শক্তি, সেই ব্রিজ যা হৃদয়কে যুক্ত করে। উপসংহার, আর এটাই হলো দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস এর আসল সৌন্দর্য। এই বই আমাদের শেখায় যে মানুষকে বোঝার জন্যে শুধু তাদের কথা শুনলেই চলে না। আসল বোঝাপড়া তখনই আসে যখন আপনি তাদের নীরবতা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কণ্ঠস্বর, তাদের মুখের অভিব্যক্তি আর তাদের অবচেতন সংকেতগুলো অনুভব করতে শেখেন। ভাবুন তো, যখন আপনি এই সব কিছু পড়তে শিখে যান, তখন আপনি শুধু মানুষকে বোঝেন না, বরং তাদের সাথে গভীরভাবে যুক্ত হন। আপনি তাদের না বলা কষ্ট অনুভব করতে পারেন আর তাদের না বলা খুশিতে অংশ নিতে পারেন। এটাই সেই শিল্প যা আপনার সম্পর্ক বদলে দেয়, আপনার যোগাযোগে আসল গভীরতা দেয় আর আপনাকে ভিড়ের মধ্যে এক স্বাতন্ত্র্য পরিচয় দেয়। শেষে এটা শুধু একটা দক্ষতা নয়, বরং দুনিয়াকে দেখার, মানুষকে বোঝার আর তাদের সাথে জেনুইনলি সংযোগ স্থাপন করার একটা দৃষ্টিকোণ। কারণ সত্যিটা প্রায়শই শব্দে নয়, বরং নীরবতা আর ইশারায় লুকিয়ে থাকে। এই ছিল দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষেপাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।